আমরা দাঁড়িয়ে আছি মার্চ মাসে। মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতার মাস। মার্চ মাসের প্রতিটি দিন একটু একটু করে বাংলাদেশ স্বাধীনতার জন্য প্রস্তুতি নিয়েছে এবং শেষ পর্যন্ত নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। 2026-এর মার্চ মাসে দাঁড়িয়ে আমরা একটু ফিরে তাকাতে চাই 1971 সালের মার্চ মাসের সেই দিনগুলোতে। প্রতিদিন যা ঘটেছিল, যেই ঘটনাগুলো শেষ পর্যন্ত স্বাধীনতার দিকে, স্বাধীনতার সংগ্রামের দিকে দেশকে নিয়ে গিয়েছে, দেশের মানুষকে নিয়ে গিয়েছে। আমরা প্রতিদিনই পয়লা মার্চ মার্চ থেকে প্রতিদিনই প্রতিদিনকার ঘটনা প্রবাহ নিয়ে কথা বলছি। আজ এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আলোচনায় সংযুক্ত আছেন অটোয়া থেকে আবৃত্তি শিল্পী শরীফ হাসান। শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এবং ধন্যবাদ জানাচ্ছি সময় করে আমার সঙ্গে আলোচনায় সংযুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ সাগর ভাই, আমিও থাকতে পেরে খুবই আনন্দিত। আমি আপনার কয়েকটা পর্ব দেখেছি এবং আমি খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে আপনি আজকে ডেকেছেন, এবং আপনার দর্শকদেরকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আজ 13ই মার্চ। আমরা এর আগের দিনগুলো নিয়ে কথা বলেছি। দর্শক, আমরা একটু খুঁজে নেব, আমরা একটু ফিরে তাকাবো 1971 সালের 13ই মার্চের দিকে কি ঘটেছিল সেদিন। সেদিকে যাওয়ার আগে শরীফ, আমরা একটু শুনতে চাইবো 2026-এর এই মার্চ মাসে দাঁড়িয়ে 2026-এর মার্চটাকে আপনি কিভাবে দেখছেন, কি মনে হয় আপনার? কোন রকম ভনিতা না করেই বলতে পারি, বিশেষ করে আজকের সংসদ অধিবেশন যা দেখলাম, যা কিছু ঘটলো, আজকে ঘটে গেল বাংলাদেশে, তাতে এক শব্দে বলতে পারি মর্মান্তিক। এটা দেখার কথা ছিল না, কিন্তু আবার এটা যে ঘটবে না এমনটাও না। এই নির্বাচন, তার আগের যত কাণ্ড কারখানা, সব দেখে বোঝাই যাচ্ছিল। তারপরেও হয় না মাঝে মধ্যে যে সবচেয়ে খারাপটা আমরা ধারণা করি, তারপরেও দেখলে আহ, কিন্তু ভালোটার প্রত্যাশা করি। হ্যাঁ, এবং দেখলে বিশ্বাস হতে চায় না যে জানি সবকিছু উপাদান ছিল যে এরকমই হবে, সমস্ত উপাদান, সমস্ত পূর্বাভাস সবই ছিল। তারপরেও জিনিসটা যখন চোখের সামনে ঘটলো, একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো, জাতীয় সঙ্গীত বাজছে, কেউ দাঁড়াচ্ছে না, ওরা সামনে থেকে, তারপরে দাগি দণ্ডিত যুদ্ধাপরাধীদেরকে বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বলে তাদের নামে শোক শোক প্রস্তাবনা। প্রস্তাবনা হলো। তো সেসব দেখে কেমন লাগবে বলেন? যে কোনো বাংলাদেশী যারা সত্যিকারের বাংলাদেশে বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় একাত্তরে বিশ্বাস করে, তাদের জন্য দিনটা খুব কষ্টের। এবং আম, আজকে বলা যায় যে ওই কষ্টের যে চূড়া, সেখানে আমরা উঠলাম আর কি। এই তো আর সেই কি। কষ্ট, সেই কষ্টের চূড়ায় দাঁড়িয়ে আমরা যদি 1971 সালের দিকে ফিরে তাকাই, 1971 সালের মার্চ মাসের দিকে ফিরে তাকাই, বিশেষ করে আজ যেহেতু 13 মার্চ নিয়ে আমরা কথা বলছি, 13 মার্চের দিকে ফিরে তাকাই, আপনি 13 মার্চের ঘটনা প্রবাহগুলোকে কিভাবে দেখেন, কি ঘটেছিল সেই সময়? 13ই মার্চ আসলে তো পুরো মার্চটাকে আমরা বলি অগ্নিঝরা মার্চ। তো ব্যাপারটা হচ্ছে আপনার স্বাধীনতা সংগ্রাম, এটা তো একদিনের ঘটনা না, এমনকি 9 মাসের ঘটনাও না। 9 মাসে দেশটা স্বাধীন হয়েছে, আমরা বলি স্বাধীন হয়েছে, কিন্তু একটু একটা দীর্ঘ পথ পরিক্রমা আছে, পথ পরিক্রমা শুরু হয়ে এসছে। হ্যাঁ, একটা আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তান হলো, এবং একথা অস্বীকার করার উপায় নেই। অনেক মানুষই, অধিকাংশ মানুষই চেয়েছিল পাকিস্তান। সেটা একটা ভ্রান্ত দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে হলেও লোকের চাওয়া ছিল তো পাকিস্তান। অধিকাংশ লোকেরই চাওয়া ছিল। আমার যতটুকুখানি পড়াশোনা আছে, লোকজন অন্যরা হয়তো অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু মোটামুটি সংখ্যাগরিষ্ঠ মানুষ পাকিস্তান চেয়েছিল। চাওয়ার পর থেকেই তো শুরু হলো, পাকিস্তান হলো, সবাই খুব আনন্দিতও ছিল। সবাই বলতে আমি হচ্ছে অধিকাংশ মানুষ। হ্যাঁ, তারপরে থেকেই তো শুরু হলো সেই 47, তারপরে 48 এই ভাষা নিয়ে এক এক ধরনের প্রতারণা শুরু হলো। এক স্বয়ং জিন্না ঢাকায় এসে বললেন। তো তারপরে প্রতি বছর এটা সেটা করে আস্তে আস্তে 71 আসতেই হতো। হ্যাঁ, মার্চ আসতেই হতো। তো মার্চ এলো, ওভাবেই এলো, এবং তার পেছনে অনেক গল্প, আমরা আর ওদিকে যাব না, যেহেতু আপনি শুরু করেছেন, আগে থেকেই এই বিষয়ে কথা বলেছেন। তো 13ই মার্চের যে ঘটনা প্রবাহ, 7ই মার্চের পরে এগুলো ঘটতেই হতো।
৭ই মার্চ তো এটাও একটা পিক পয়েন্ট যদি বলি আমরা, ওইটাও একটা চূড়া। এখন অনেক কথা হয়তো অনেকে বলছে বিভিন্ন কিছু যে আসল আদতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিনা ৭ই মার্চে, বঙ্গবন্ধু আদতে কিছু মানে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন কিনা। আপনি যদি বলেই ফেলেন যে অন্য সব বাদ দেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এ কথা বলার পরে আর কি বলা বাকি থাকে? এখন কি আর বলার বলবে? কিছু বাকি থাকে না আসলে। হ্যাঁ, এখন কি বলবে যে আমরা এখন যাব, যুদ্ধ করব, করে ক্যান্টনমেন্ট দখল করব, হ্যাঁ? ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসবো। এখন যেরকম শুনি, এরকম বলবে বঙ্গবন্ধু? একজন রাষ্ট্রের নেতা যিনি পুরো মানে ওই সময় নির্বাচনে জিতে পুরো পাকিস্তানের প্রধান নেতা, নির্বাচনে জেতার ফলে। নির্বাচিত নেতা। নির্বাচিত এবং সমগ্র পাকিস্তানের, শুধু না এমন না যে পূর্ব পাকিস্তান, সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা তার, রাইট? তো উনি কি ওরকম বলবেন? এবং ওটার কি কোনো আম আন্তর্জাতিক আম স্বীকৃতি আসবে? এভাবে বলা যায়? কোন দেশে শুনেছেন এভাবে বলে যে আজকে আমরা জন ইয়ে করলাম একটা বড় একটা জনসভা ডাকলাম, ডেকে বললাম যে আমরা এখন যুদ্ধ করতে যাচ্ছি, আমরা এখন যুদ্ধে নেমে যাব। এরকম পৃথিবীর কোন ইতিহাসে কোন জায়গায় কোন সংগ্রামে কোথাও হয়েছে? উনি একজন জাতীয় নেতা, যা বলার ওনার দিক নির্দেশনা আছে। তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। সব কর্মচারীদেরকে একরকম করে আমি বলা যদি হুকুম দিবার নাও পারি। হ্যাঁ, তো এগুলো সবই তো ওইভাবে নির্দেশনা তো দেওয়াই আছে। তো তারপরের ঘটনা প্রবাহ ৭ তারিখের পরে যা ঘটেছে, ১৩ তারিখেও একাধিক ঘটনা ঘটেছে। তো সেগুলো এই পর্যায়ক্রমেই ঘটেছে এবং সেটাই ঘটার কথা ছিল। এবং ৭ই মার্চের যদি উল্লেখযোগ্য ঘটনাগুলোর দিকে আমরা একটু তাকাই, তাহলে আমরা কি দেখি? ৭ই মার্চের কথা সরি, বলছেন? আমরা ১৩ই মার্চের উল্লেখযোগ্য ঘটনাগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে হ্যাঁ, আমরা কি দেখি? সেকেন্ড আমাকে একটুখানি মনে করতে হবে। আমি ওগুলো আম ইয়ে করে রেখেছি। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। যেমন ধরেন ১৩ই মার্চের কথা আমরা আ যদি দেখি যে ওইদিন কি হলো যে সামরিক শাসন কর্তৃপক্ষ সামরিক আদেশ জারি করে ১৫ই মার্চ সকাল ১০টা প্রতিরক্ষা বিভাগের বেসরকারি কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। যেটা বঙ্গবন্ধু কিন্তু আগেই বলেছিলেন যে কেউ কাজে যাবে না। তো তার তারপর ডাকে যেটা যেটি শুরু হয়েছিল, অসহযোগ আন্দোলন যেটি শুরু অসহযোগ হয়েছিল, আন্দোলন, জি, লোকজন কাজে যাচ্ছিল না, হরতাল চলছিল। রাইট। তো তারপর ওখানে নির্দেশ দেয়া হলো যে বলা হলো যে নির্দেশ যারা মানবে না তাদেরকে সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হবে। তো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বিবৃতি দেন। বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, "যখন আমরা সামরিক শাসন প্রত্যাহারের জন্য বাংলার জনগণের প্রচন্ড দাবির কথা ঘোষণা করেছি, ঠিক তখন নতুন করে এ ধরনের সামরিক নির্দেশ জারি পক্ষান্তরে জনসাধারণকে উস্কানি দেওয়ার শামিল।" এবং এখানে আরো কিছু কথাবার্তা আছে। ন্যাপের আ সভাপতি ছিলেন তখন খান আব্দুল ওয়ালি খান ও ন্যাপ নেতা ছিলেন আম গাউস বক্স। আ ওনারা করাচি থেকে ঢাকায় আসলেন এবং আম ওনারা বললেন যে বঙ্গবন্ধুর সাথে তারা আলোচনা করবেন আ এবং ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে আলোচনা করবেন। এবং এমনকি তারা বললেন যে জেনারেল ইয়াহিয়ার সাথেও তারা আলোচনা করবেন। তো এটা যেটা বোঝা যাচ্ছে যে তখনও একটা রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের একটা চেষ্টা কয়েকজন নেতার কাছ থেকে ছিল। কিন্তু তখন আ খানিকটা দেরি হয়ে গেছে আমার মতে। আমি যতখানি বুঝি ইতিহাস, যতখানি পড়েছি, কিছুটা চেষ্টা চরিত্র চালানো হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু তখন আর ওই জায়গাটাতে আসলে নেই। এবং জনগণও সেই জায়গাটাতে নেই। জনগণ তো আ তাদের যে আমি এই ভিডিওগুলো বারবার দেখি ৭ই মার্চের বক্তব্য, ভাষণের বিভিন্ন ভিডিও আছে, ডকুমেন্টারিতে দেখি। আসলে জনগণ তখনই প্রস্তুত হয়ে গিয়েছে অনেকটা। যে তারা আসলে স্বাধীনতা যুদ্ধে নেমে পড়েছে। তো এর পরের যে রাজনৈতিক প্রচেষ্টাগুলো ছিল ১৩ই মার্চে বিশেষ করে যা দেখতে পেলাম পত্রিকা ঘেঁটে বা আপনার পাঠানো তথ্য যা দেখলাম তাতে আসলে খুব একটা আ ওই প্রচেষ্টাগুলো খুব একটা কাজে লাগেনি। সরকারও দমন-পীড়নের নীতিতেই ছিল। কয়েকজন রাজনীতিবিদ বিভিন্ন জায়গা থেকে এক ধরনের একটা প্রচেষ্টা চালানোর চেষ্টা করেছেন। কিন্তু সেটা আসলে আ কার্যকর হয়নি, কার্যকর হওয়ার কথাও ছিল না। এবং নানা মহল তখন আসলে আরো বেশি সম্পৃক্ত হতে শুরু করে। যেমন
শিল্পাচার্য জয়নাল আবেদিন জি, তার যে রাষ্ট্রীয় খেতাব ছিল পাকিস্তান সরকারের দেওয়া, সেদিন তিনি সেটিও বর্জন করেন। বর্জনের ঘোষণা দেন। জি, জি। ফলে আরো বেশি মানুষ শেখ মুজিবের সম্পৃক্ত হয়। নেতৃত্বে আন্দোলনে আরো বেশি সম্পৃক্ত হতে শুরু করে এবং আরো বেশি আন্দোলন তীব্র হতে থাকে। জি, সেটাই হয় আসলে কোনো একটা আম জনগণের যখন আন্দোলন হয়ে ওঠে, তখন সমাজের বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন স্তর থেকে যখন লোকজন যোগ দেন না, বিশেষ করে যারা এই যে শিল্পী, সাহিত্যিক, কবি যারা থাকেন সা আ সং আ সাংস্কৃতিক অঙ্গনের যারা থাকেন, তারা যখন যোগ দেন তখন এটা জনমানুষের আন্দোলন হয়ে যায়। জনগণের মানে মুক্তি সংগ্রামের আন্দোলন হয়ে যায়। আমাদেরটা এটা তো আসলে জনযুদ্ধ। এরকম জনযুদ্ধ পৃথিবীর ইতিহাসে মাত্র কয়েকটা আছে। তো জনযুদ্ধ হয়ে যাওয়ার এটা একটা ১ম এবং প্রধান পূর্বশর্ত। যেখানে সমাজের বিভিন্ন স্তরের লোকজন এসে জড়ো হন এবং তাদের একজন নেতা থাকে। সেটা রাজনৈতিক নেতৃত্বই থাকে। রাজনৈতিক নেতৃত্ব না থাকলে একটা দেশ এরকম বড় একটা সামরিক শক্তি, ভুলে যাওয়া যাবে না যে পাকিস্তান কিন্তু ওই সময়কার একেবারে আমি ক্রমিকটা ভুলে গেছি। ১ম ১০-১২ টা বড় সামরিক শক্তির একটি মানে ছিল। খুবই অত্যন্ত শক্তিশালী, মানে হ্যাঁ, সামরিক শক্তিতেও তারা অত্যন্ত শক্তিমান। হ্যাঁ। তো তাদের বিরুদ্ধে এরকম জনযুদ্ধ না হলে এই যুদ্ধ বিজয় সম্ভব হতো না। সেখানে ভারতের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে জনগণের সর্বস্তরের জনগণের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। এবং আপনি যেটা বললেন শিল্পাচার্যের ওই যে বর্জনের খেতাব খেতাব বর্জন। বর্জনের খেতাব বর্জনের যে আ ঘোষণা সেটা কিন্তু বেশ প্রণিধানযোগ্য। এবং আমরা যে শুরুতে আপনি যে কথাগুলো বলেছেন যে মানে একটা বেদনার চূড়ায় এখন আমরা অবস্থান করছি, বিশেষ করে এই সংসদ অধিবেশনে আমরা যা দেখলাম বা সামগ্রিকভাবে। আমরা যদি আবার একটু পিছনে ওইভাবে খুঁজে ফিরি যে আমাদের পথ কি? মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহকে আবার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা সম্মানজনক জায়গায় যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তার পথ কি? আপনার পরামর্শ কি? কি ভাবেন আপনি? খুবই জটিল প্রশ্ন। আমার না, আপনার ভাবনাগুলো। না, এই ভাবনাটার আমার মনোজগতেও একটা খুব জটিল একটা প্রক্রিয়া চলছে। আপনাকে সত্যি করেই বলি। এটা রাগ-ঢাক করে না। আমার আমি সাহিত্যের ছাত্র তো। আমার মাঝে মধ্যে মনে হয় আমার নিজেরও আ আমি জানি আপনিও ইংরেজি সাহিত্যের ছাত্র। আমার ওই ইয়ের সমস্যাটা যেটা ওই হ্যামলেটের 'টু বি অর নট টু বি' আমার সকালবেলা একরকম মনে হয়, সন্ধ্যার সময়। কখনো, কখনো আমি বিষাদাক্রান্ত হয়ে আমি মনে করি যে নৈরাশ্যবাদী হয়ে যাই। মনে হয় যে আমরা ডুবে গেছি। আমরা চিরতরে শেষ হয়ে গেছি। আমাদের যা ছিল আমি কবিতার লাইনটা ভুলে গেছি। তা কি একেবারেই শেষ হয়ে গিয়েছে? কিরকম একটা কবিতা আছে না? আমার একদমই মনে নাই লাইনটা। বাট আমাদের যা কিছু ছিল তা কি একেবারেই শেষ হয়ে গেছে? এরকম একটা কথা। তো আমার মনে হয় আমাদের ওই একেবারেই যা ছিল সব শেষ হয়ে গেছে। এ থেকে মুক্তির আর কোন উপায় নেই। হ্যাঁ? আমাদের এই তরুণরা তাদের বোধহয় মুক্তিযুদ্ধে কোনো আগ্রহ আর নেই। তারা মনে করে ভালো একটা চাকরি, যেভাবে হোক টাকা-পয়সা দিয়ে ভালো একটা জীবন বা দেশে না হলে বিদেশে পালিয়ে যাবে। এরকম আর এইভাবে আস্তে, আস্তে এই উগ্রবাদীরা এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এরাই বোধহয় সব দখল করে বসে থাকবে। এটা ধরেন সকালে এরকম বিষাদ নিয়ে আমার দিনটা শুরু হয়। আবার কখনো, কখনো সন্ধ্যায় আমি যখন আ জানালা দিয়ে বাইরে তাকাই অ সুন্দর একটা সূর্যাস্ত দেখি বা বাচ্চাদের খেলতে দেখি, তখন আমার আবার মনে হয়, না এই পৃথিবী তো এভাবে চলতে পারে না। সত্যের সুন্দরের আ তো প্রত্যাবর্তন ঘটবে। কিভাবে ঘটবে সেটা সত্যিই জানি না। তবে লোকজনের কথাবার্তা হয় দেশে, এখানে যারা আছে বন্ধুরা আছে, বলে এভাবে চলতে পারে না। এই যে একটা মিথ্যা চাপিয়ে দেয়া হচ্ছে, একটা আমাদের সবচেয়ে বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল যে অধ্যায়, তাকে এভাবে ঢেকে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধুকে এভাবে আ অবমাননা করে ঢেকে ফেলা হচ্ছে এবং ৭ই মার্চকে ঢেকে ফেলা হচ্ছে। এই সত্যগুলো মনে হয় না ঢাকা যায়। আমার মনে হয় যে মানুষের আম ভেতর যে আ মানুষের যে সহজাত প্রবৃত্তি, সেটি হচ্ছে যখন কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় এবং ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়, তখন তারা বোধহয়
সেটা বেশি দিন মেনে নেন না। সেটা কিভাবে হবে? সেটা কি আরেকটা গণ-অভ্যুত্থান হবে? নাকি আম আরেকটা জনযুদ্ধ হবে? কি হবে? বলতে পারি না। এটা এখনো বলার সময় হয়নি। কিন্তু একটা সময় না একটা সময় মানুষ রুখে দাঁড়াবে। তারা সত্যকে সামনে আনবে। এই যে জোর করে চাপিয়ে দেওয়ার বিষয়টা তারা একটা সময় প্রত্যাখ্যান করবে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তো এটা কখনো হতাশা থেকে একরকম মনে হয়, আবার কখনো ওই যে লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, ওই ওই আলোটা দেখি। ওই আলোটা মানুষ দেখে বলেই বোধহয় মানুষ বেঁচে থাকে। তো ওই নিশ- ওই আশাতেই আছি, ওই আশাতেই বেঁচে আছি, ওই আশাতেই এখনো কথাবার্তা বলি। আজকে যেমন আপনার সাথে বলছি। এই নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আবার আমরা আসলে আলোর দিকে এগোচ্ছি। আমরা যদি 24 মানে 2024-এর আগস্টের বা তার পরবর্তী সময়টা দেখি, সেই সময় তো মনে হচ্ছিল যে সারা দেশ থেকে সন্ত্রাসী কায়দায় মুক্তিযুদ্ধের সবকিছু একেবারে আহ, মানে ভেঙ্গে চুরমার করে মুছে ফেলা হবে। কিন্তু 2026-এ এসে আমরা দেখি যে না, মানুষ মুক্তিযুদ্ধের কথা আবার বলে। আমরা 7ই মার্চে দেখলাম যে এবার সবাই কত মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করলো। সো আমার মনে হয় যে আমরা আসলে আলোর দিকে এগোচ্ছি এবং আমরা আসলে আলোর দিকে এগোতে থাকবো। শরীফ, অনেক অনেক ধন্যবাদ তো চমৎকার ভাবে আমার সঙ্গে এই আলোচনায় নিজস্ব মতামত ভাবনাগুলো শেয়ার করার জন্য। দর্শক, আমরা প্রতিদিনই মার্চ মাসটা জুড়ে এইভাবে কথা বলতে থাকবো। এই কথা বলতে বলতেই বোধহয় আমরা আবার ওই আলোর দিকে এগোতে থাকবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সাগর ভাই, আপনাকে এবং আপনার দর্শকদের জন্য আবারও শুভেচ্ছা।